শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় স্মরণ ১,২২২ জনকে প্রাথমিক স্বীকৃতি। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পূর্ণ ইতিহাস সংরক্ষণ চান গবেষকেরা, তদন্ত কমিশন ও শ্বেতপত্র প্রকাশের দাবি। মামুনুল ফয়জুলের বয়ানে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে মাদ্রাসার 2 ছাত্র, আদালতে জবানবন্দি। করোনাতেও প্রায় ২৫০ কোটি টাকার বিনিয়োগ করছে চীনের 2 কোম্পানি, 18 একর জমি দেবে বেজা। এবং বঙ্গবন্ধু টি-20তে দুপুরে ঢাকা বরিশালের এলিমিনেটর, প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি খুলনা ও চট্টগ্রাম। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাত বিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, যাচ্ছি বিস্তারিত খবরে। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার আল বদর আল শামস বাহিনী। স্বাধীনতা যুদ্ধের শুরু থেকেই পাকিস্তানি বাহিনী যে হত্যাযজ্ঞের সূচনা করেছিল, যুদ্ধের শেষ দিকে এসে পরাজয়ের আগ মুহূর্তে তা রূপ নেয় বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিত হত্যাকাণ্ডে। ৭১-এর ১৪ই ডিসেম্বর তারা মেতে ওঠে নিধন যজ্ঞে। পরাজয় নিশ্চিত জেনে স্বাধীনতার পথে এগিয়ে যাওয়া জাতিকে পঙ্গু করে দিতে বুদ্ধিজীবীদের হত্যার নীল নকশা বাস্তবায়ন করা হয় পাকিস্তানি বাহিনীর এদেশীয় দোসরদের সহায়তায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, নাট্যকার, শিল্পীসহ খ্যাতনামা ব্যক্তিদের তুলে নিয়ে হত্যা করা হয়। এই নৃশংসতায় পাকিস্তানি জান্তাকে সহায়তা করেছিল রাজাকার আল বদর আল শামস বাহিনী। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের খবর জানাতে এবার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এবং রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধ থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই যাব মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে, সেখানে আছেন সহকর্মী নিমেশকর। আমরা দেখতে পেলাম মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো এবং এখানে মন্ত্রী পরিষদের সদস্যরা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দেখতে পাচ্ছি এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন এবং এখানে বেশ নিরাপত্তার মধ্য দিয়েই এই আয়োজনটি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের ভিড় এখনো পর্যন্ত তেমনটা দেখতে পাইনি, কারণ করোনা পরিস্থিতির কারণে এবার কিছুটা নিয়ন্ত্রিতভাবেই এই শ্রদ্ধা নিবেদন পর্বটি আয়োজন হচ্ছে। আমরা এবার দেখতে পাচ্ছি যে
জাতীয় সংসদের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে, মাননীয় স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা, এবং তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যখন শ্রদ্ধা নিবেদন করা হলো তখন আমরা দেখতে পেয়েছি বিগলে বেজেছে করুণ সুর। মুক্তিযুদ্ধে যখন বিজয় প্রায় সুনিশ্চিত, 16 ডিসেম্বরের মাত্র দুদিন আগে 14 ডিসেম্বর নারকীয়ভাবে যে হত্যাযজ্ঞ করে পাকিস্তানি সেনারা এবং তাদের সঙ্গে ছিল তাদের এদেশীয় দোসর রাজাকার আল বদর আল শামসরা, তারা সহায়তা করে তালিকা তৈরি করে এবং এই পরিকল্পনা বাস্তবায়নে তারা সহায়তা করে। এবং এই বুদ্ধিজীবী হত্যা, এটি একটি অত্যন্ত ন্যাক্কারজনক, সারা পৃথিবীর মানুষ স্তম্ভিত হয়ে গিয়েছিল নিরস্ত্র মানুষের উপর এভাবে আক্রমণ দেখে। মূলত বাঙালি জাতিকে মেধাশূন্য করতে, যাতে স্বাধীনতার পরেও বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য এই হত্যাযজ্ঞ করা হয়েছিল। 15ই আগস্ট 25শে মার্চ থেকে যে হত্যাকাণ্ড শুরু হয় অপারেশন সার্চ লাইটের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের 9 মাস সেই হত্যাকাণ্ড সংঘটিত হয় ধারাবাহিকভাবে এবং বাংলাদেশের বরেণ্য বুদ্ধিজীবীদেরকে টার্গেট করে তাদেরকে ধরে ধরে হত্যা করা হয়। জাতি তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। আজ আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন। এখানে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে একেবারেই ঠিক 7টার সময় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং তারপর পরই জাতীয় সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এবং মন্ত্রী, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা এখানে উপস্থিত আছেন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হক এখানে এসেছেন শ্রদ্ধা নিবেদনের জন্য এবং তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা এবার আমরা একটু রায়ের বাজারে যাব, সেখানে বদ্ধভূমি স্মৃতিসৌধে আছেন সহকর্মী খালেদ রায়হান, যাচ্ছি তার কাছে। রায়হান, আজকে বদ্ধভূমি স্মৃতিসৌধে যারা জাতির সূর্য সন্তান রয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাতে কি কি ধরনের আয়োজন রয়েছে বিস্তারিত জানাবেন। দেখুন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য ডিসেম্বর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল তার বুদ্ধিজীবী থেকে শুরু করে শিক্ষক, বিশেষ করে শিক্ষক বুদ্ধিজীবী যারা আছেন তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছিল। তাদেরকে শ্রদ্ধা জানাতে প্রত্যেক বছর নানামুখী আয়োজন থাকলেও এবার কিন্তু কিছুটা আয়োজন শিথিল করা হয়েছে। আমি যদি একটু এখানকার চিত্র দেখানোর চেষ্টা করি, যে এখানে যদিও এখনো আনুষ্ঠানিকতা চলছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এই জায়গাটির আশেপাশে রয়েছে এবং এই যে স্মৃতিস্তম্ভ তার পাশে সাধারণ মানুষের যে প্রবেশ, সেই ক্ষেত্রে কিছুটা আমরা দেখেছি অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু মানুষের সংখ্যা অনেকটাই কম। তো সেই জায়গাতে আমরা দেখছি যে সাধারণ মানুষের যে আনাগোনা সেটি কিন্তু আসলে অনেকটাই কমে গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, যেহেতু শীতের সকাল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো তারা এখানে আসবেন জাতির যে শ্রেষ্ঠ সন্তানেরা রয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। এবং সকাল থেকেই এখন পর্যন্ত কয়েক রাজনৈতিক দলের সবাই যেহেতু সাধারণত মিরপুর বুদ্ধিজীবী শহীদ মিনারে আগে গিয়ে থাকেন, যেমনটি অনিমেষ কর বলছিলেন যে সেখানে কিন্তু আওয়ামী লীগ থেকে শুরু করে জাতীয় সংসদ ভবন থেকে শুরু করে শ্রদ্ধা নিবেদন করছে। তারপরই এই রায়ের বাজারে যে বদ্ধভূমি রয়েছে সেখানে আনুষ্ঠানিকতা তারা আসলে এখানে আসবেন এবং এখানে আসার পর জাতির যে সকল শ্রেষ্ঠ সন্তানেরা রয়েছে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করবেন। তারপরেই সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এখানে আসবেন শ্রদ্ধা জানানোর জন্য। শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদনের খবর রায়ের বাজারের বদ্ধভূমি থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। এবারে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী ASM শামীউজ্জামান, যাব তার কাছে। শামীম, বুদ্ধিজীবী দিবসে খুলনাতে আজকে দিনব্যাপী কি কি আয়োজন রয়েছে এবং যেহেতু করোনা কাল, তো এর মধ্যে দিবসটি পালন নিয়ে কি ধরনের নির্দেশনা দিয়েছে? দিবসের 1 মিনিটেই কিন্তু খুলনার যে গল্লামারি স্মৃতিসৌধ আছে, এই স্মৃতিসৌধে খুলনার বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই কিন্তু আসলে দিবসের কর্মসূচি শুরু হয়েছে। আর আজ সকাল 7টায় আমরা দেখেছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে, খুলনা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে, যুবলীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এরপর আসলে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র এবং জেলা আওয়ামী লীগ এবং জেলা পরিষদের চেয়ারম্যান সহ জেলা পরিষদের দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়া কিন্তু আজকে সারাদিন কর্মসূচির মধ্যে রয়েছে সকাল 10টায় কিন্তু আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভার
কথা রয়েছে এবং সকাল 10টায় খুলনা বিএনপির পক্ষ থেকে একটা আলোচনা সভার কর্মসূচি রয়েছে। এর পাশাপাশি সকাল 10টায় খুলনা জেলা প্রশাসনের আয়োজনেও কিন্তু আসলে আলোচনা সভার কর্মসূচি রয়েছে। আসলে আমরা জানি যে আসলে করোনার যে বিষয়টি রয়েছে, করোনার কারণে কিন্তু এবছর অনেক কর্মসূচি অনেকটাই শিথিলের যে বিষয়টি বা স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি পালনের নির্দেশ রয়েছে, যে সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখেই যাতে কর্মসূচিতে অংশগ্রহণ করে সে বিষয়ে একটি নির্দেশনা। দিবসের আয়োজনের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী। প্রাথমিকভাবে 1222 জনকে শহীদ বুদ্ধিজীবীর স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুদ্ধিজীবীর সংজ্ঞা ও প্রকৃত সংখ্যা জানতে 11 সদস্যের তালিকা প্রণয়ন কমিটি নিয়েছে এই সিদ্ধান্ত। 1 বছরের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন তারা। তবে সদস্য মুনতাসির মামুন বলছেন, 49 বছর পর প্রকৃত সংখ্যা বের করা বেশ দুরূহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছে, ডিসেম্বরে এসে সুনিশ্চিত পরাজয় অনুধাবন করে পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি জাতিকে মেধাশূন্য করার মহাপরিকল্পনার শেষ অধ্যায় ছিল বুদ্ধিজীবী হত্যা। এদেশীয় দোসর আল বদর, আল শামস বাহিনী যা বাস্তবায়ন করে। একেবারে গ্রাসরুট লেভেলে যে আমরা এই তথ্যগুলি নেব, আমাদের তো মুক্তিযোদ্ধারা আছে বা এমনকি শহীদের পরিবাররাও আছে এবং আশেপাশের লোক আছে যারা কিন্তু বলতে পারবে যে এই মানুষটি মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না বিপক্ষে ছিল। ৭১-এর ৯ মাসে ঠিক কতজন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই কারো কাছে। তবে ১৯৭২ সালে সরকার প্রাথমিকভাবে ১০৭০ জনের তালিকা করেছিল, আর ১৯৯১ সালে ১৫২ জন বুদ্ধিজীবীর স্মারক ডাক টিকিট প্রকাশ করেছিল সরকার। সেটি রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে। আর বাংলা একাডেমি ১৯৮৫ সালে শহীদ বুদ্ধিজীবী কোষ গ্রন্থ নামে যে বইটি ছেপেছে তাতে আছে ২৫০ জনের নাম। চলতি বছরের ১৯ নভেম্বর শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নের লক্ষ্যে ১১ সদস্যের কমিটি গঠন করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। মন্ত্রী জানিয়েছেন, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা জানা ও সম্মান রক্ষার তাগিদেই হচ্ছে এ তালিকা। এছাড়া আছে বেশ কিছু আবেদন নিষ্পত্তির প্রয়োজনীয়তা। আমরা প্রাথমিকভাবে ১২২২ জনের মতো হয়, সেই তালিকাকে আমরা অনুমোদন দিয়েছি এবং ভবিষ্যতে আমরা বিভিন্ন আবেদন আমাদের কাছে বহু আছে, ভবিষ্যতে হয়তো আরো আবেদন আসবে। বুদ্ধিজীবীর সংজ্ঞা নির্ধারণে বাংলা একাডেমি ও বাংলাপিডিয়া যে সংজ্ঞা নির্ধারণ করেছে তা মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন গবেষকেরা। আমার মনে হয় আমাদের একটা তালিকা থাকা উচিত শহীদদের এবং শহীদ বুদ্ধিজীবীদের। সম্পূর্ণ তালিকা করা কখনো যায় না এবং এখন তো 50 বছর হয়ে গেছে। বুদ্ধিজীবীদের ব্যাপারে এটা কিন্তু বঙ্গবন্ধু সরকারের সময় থেকে এটা শুরু হয়েছিল প্রক্রিয়াটা, আরো কিছু সরকারি প্রতিষ্ঠান থেকে এগুলো হয়েছে। এছাড়া বেসরকারি উদ্যোগে অনেক গবেষণা হয়েছে, এগুলো সবগুলোই আমাদের এখন সংগ্রহে আনতে হবে। মুক্তিযুদ্ধের পুরো সময়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক ও নানা জেলা উপজেলায় হত্যা চলেছে। কমিটির সদস্যরা জানান, ৩০ লাখ মুক্তিযোদ্ধার তালিকা তৈরির চেয়ে শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রণয়ন সহজ হবে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নীল নকশা তৈরি ও এর বাস্তবায়নকারীদের কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটন ও সংরক্ষণে দ্রুত তদন্ত কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশের দাবি করছেন ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষকেরা। নইলে ৭১-এর গণহত্যার গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কালের অতলে হারিয়ে যাবে বলে শঙ্কা তাদের। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলছেন, এমন কোনো পরিকল্পনা এখনো সরকারের নেই। ৭১-এর ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর অপারেশন সার্চলাইটে রাজারবাগ, পিলখানার পাশাপাশি আক্রান্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। S-24 ট্যাঙ্ক নিয়ে মধ্যরাতে সেখানে চালানো হয় হামলা। অসংখ্য শিক্ষার্থীর সঙ্গে হত্যা করা হয় দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর গোবিন্দচন্দ্র দেব, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মনিরুজ্জামান ও অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা সহ অনেক প্রথিতযশা শিক্ষককে। ৯ মাস সশস্ত্র যুদ্ধের পর পরাজয় নিশ্চিত জেনে মাঠে নামে জেনারেল রাও ফরমান আলী। তার করা নীলনকশায় হত্যা করা হয় জাতির কৃতি সন্তানদের। আর এ পরিকল্পনা বাস্তবায়ন করে পাকিস্তানি হানাদারদের এদেশীয় দোসর আল বদর, যার নেতৃত্বে ছিলেন মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। পাকিস্তানি জান্তাও তাদের এদেশীয় দোসরদের তালিকা নির্দেশনায় বাড়ি থেকে তুলে নিয়ে গ্যাস্টাপো কায়দায় নির্যাতনের পর হত্যা করা হয় বুদ্ধিজীবীদের। আর এ হত্যাকাণ্ডের তদারকিতে সামনের সারিতে ছিলেন চৌধুরী মঈনুদ্দিন, আশরাফুজ্জামান খান সহ অনেকে। পরে রায়ের বাজার ও মিরপুরে বধ্যভূমিতে পাওয়া যায় দেশের প্রথিতযশা শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী সহ
নানা শ্রেণী পেশার কৃতি সন্তানদের মরদেহ। কারো কারো খোঁজ মেলেনি আজও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধ প্রমাণ হওয়ায় মৃত্যুদণ্ড হয় নিজামী, মুজাহিদ, মঈনুদ্দিন ও আশরাফুজ্জামানের। নিজামী মুজাহিদের দণ্ড কার্যকর হলেও 2 আসামি পলাতক। আশরাফুজ্জামান যুক্তরাষ্ট্রে আর মঈনুদ্দিনের অবস্থান যুক্তরাজ্যে। তবে এর মধ্য দিয়ে বুদ্ধিজীবী হত্যার বিচার ও তদন্ত শেষ হয়ে যায় না বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই সাক্ষী। পূর্ণাঙ্গ তদন্ত কমিশন এবং তদন্ত কমিশনের প্রতিবেদন সহ শ্বেতপত্র দাবি করেছি। কে ছিল, বাঙালিদের মধ্যে কারা, পাকিস্তানিদের মধ্যে কারা, এসব আমরা তথ্য জানতে চাই। মুক্তিযুদ্ধ ও গণহত্যা গবেষকেরা বলছেন, ইতিহাসের প্রয়োজনেই যুদ্ধ শেষে তদন্ত কমিশন গঠন করা হয়েছে অনেক দেশে। বাংলাদেশে যার প্রয়োজনীয়তা অস্বীকারের কোনো সুযোগ নেই। পৃথিবীর অনেক দেশেই কিন্তু এখন ট্রুথ কমিশন গঠিত হয়েছে, যে সত্যের স্বরূপটাকে তার সমগ্র মাত্রায় উন্মোচন করা। বাংলাদেশেও এখন একটা ট্রুথ কমিশনের মতো হওয়া উচিত। ইতিহাসবিদ গবেষকরা যখন এই মত দিচ্ছেন, তখন বিজয়ের 50 বছরের দ্বারপ্রান্তে এসে কি ভাবছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়? এই মুহূর্ত পর্যন্ত কমিশন গঠনের কোনো পরিকল্পনা নেই। আমরা আবেদন করব আমাদের শ্রদ্ধাভাজন গবেষক বৃন্দের কাছে, ওনারাও যেন এই ব্যাপারে নিজেদের উদ্যোগে ইতিহাসের স্বার্থে সেগুলো গবেষণা করে সেগুলো যদি সংরক্ষণ করেন এবং আমাদেরকেও যদি সরবরাহ করেন, আমরা কৃতজ্ঞ থাকব। তবে সরকার নীতিগতভাবে কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়নে মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা দেবে বলেও জানিয়েছেন মন্ত্রী। ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষকেরা বলছেন, 1971-এর 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত পুরোটা সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ড চলেছে। জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার ও তাদের এদেশীয় দোসরদের নীলনকশার পরিপূর্ণ চিত্র জাতির সামনে তুলে ধরতে তদন্ত কমিশন গঠনের মাধ্যমে শ্বেতপত্র প্রকাশ জরুরি। ইতিহাসের সত্য সংরক্ষণের স্বার্থে এ উদ্যোগ নিতে আর বিলম্ব করা কোনোভাবেই সমীচীন হবে না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রায়ের বাজার, বধ্যভূমি, ঢাকা। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে বরিশালে পাকিস্তানি সেনাদের ব্যবহৃত বাংকার ও টর্চার সেল সংরক্ষণ ও সংস্কার করা হয়েছে। নগরীর বান্দো রোডের পানি উন্নয়ন বোর্ড কলোনি এলাকায় অবস্থিত এ স্থানটির সংস্কার কাজ শেষে গত 8ই ডিসেম্বর বরিশাল মুক্ত দিবসের উদ্বোধন করা হয়। আগামী 16ই ডিসেম্বর বিজয় দিবসে এটি খুলে দেয়া হবে সর্বসাধারণের জন্য। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কলোনি এলাকায় জরাজীর্ণ এই ভবনগুলোর সাক্ষী হয়ে আছে পাক হানাদারদের নির্মম নির্যাতনের। নিরপরাধ মানুষকে ধরে নিয়ে নির্যাতন, হত্যা করা হতো এখানে। স্বাধীনতার পর দীর্ঘদিন ইতিহাসের মূল্যবান এসব স্থাপনা সংরক্ষণের কোনো উদ্যোগ ছিল না। স্থানীয়দের দাবির মুখে অবশেষে সংস্কার হয়েছে ভবনগুলো। ফরিদগঞ্জের শুক্কুরকে মেরে ফেলছে টর্চার করে, তারপর কাঞ্চন ভাইকে মেরে ফেলছে, এইভাবে আরো অনেকের যা আসলে শুনতে পেয়েছি, সব তো দেখা সম্ভব হয় না। 19 দিন এখানে ছিল, 19 দিন রাখার পরে আমাকে এখানে যশোর ক্যান্টনমেন্ট থেকে যশোর সেন্ট্রাল। মুক্তিযুদ্ধের সময় পাক হানাদারদের ব্যবহৃত এই টর্চার সেল ও বাংকার সংস্কার করছে সিটি কর্পোরেশন। নতুন প্রজন্ম যারা, তাদের জন্য এটি একটি আমার মুক্তিযুদ্ধের যে চেতনার কথা আমরা বলি, এখান থেকে তারা শিক্ষা নেবে, জানবে তারা এখানে আসলে এখানে কি হয়েছিল, আমাদের স্বাধীনতা কিভাবে এসেছিল। এ কাজে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করছে মুক্তিযুদ্ধ জাদুঘর, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ এবং বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ বা আমরা সাংস্কৃতিক কর্মীরা এটার পিছনে কিন্তু অনবরত আমরা একদম লেগেছিলাম। প্রজন্ম থেকে প্রজন্মে দেশের সঠিক ইতিহাস জানাতে এবং মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের স্থান সংরক্ষণের গুরুত্ব অপরিসীম, মত বিশিষ্টজনদের। সকল শিক্ষার্থীকে আমি আহ্বান জানাবো, অন্তত একবারের জন্য হলেও এই টর্চার সেলটিকে পরিদর্শন করবে এবং অনুধাবন করবে এবং তার পরবর্তী প্রজন্মকে এই টর্চার সেলের যে ইতিবৃত্ত এগুলোকে বর্ণনা করবে, যেগুলোর মধ্যে দিয়ে তারা এই দেশের মানুষের আত্মত্যাগকে নিজের অন্তরে ধারণ করবে। 1 একর 30% জমির উপর স্থাপিত 5টি বাংকার ও 2টি টর্চার সেল সংস্কার ও সংরক্ষণে এ পর্যন্ত ব্যয় হয়েছে 3 কোটি 30 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মামুনুল হক ও ফয়জুল করিমের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে অংশ নেয় 2 মাদ্রাসা ছাত্র মিঠুন ও নাহিদ। রোববার দুপুরে আদালতে দায় স্বীকার করে জবানবন্দিতে তারা এসব তথ্য জানায়। কুষ্টিয়ায় পুলিশ সুপার তানভীর আরাফাত জানিয়েছেন, এ ঘটনায় মাদ্রাসা ছাত্রদের উস্কানিদাতাদের খুঁজে বের করে আনা হবে আইনের আওতায়।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার 2 আসামি মাদ্রাসার ছাত্র আবু বকর ওরফে মিঠুন ও সবুজ ইসলাম ওরফে নাহিদকে 5 দিনের রিমান্ড শেষে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক দেলোয়ার হোসেনের কক্ষে তাদের জবানবন্দি নেওয়া হয়। স্বীকারোক্তিতে মিঠুন ও নাহিদ জানায়, মাওলানা মামুনুল হক ও ফয়জুল করিমের বক্তব্যে উদ্বুদ্ধ হয়েই তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে অংশ নেয়। ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় শিক্ষার্থীদের উস্কানি দাতাদেরও খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। শিক্ষকদের এখানে ছিল যে তারা পুলিশকে মিসগাইড করেছে এবং তারা এই আসামিদেরকে তারা পালাতে সহায়তা করেছে এবং তাদের আরো ব্যাপারগুলো আমরা খতিয়ে দেখছি যে তারা সরাসরি বা অন্য কোনো দিক থেকে তারা এই আসামিদের সাথে জড়িত কিনা। এর আগে 4 দিনের রিমান্ড শেষে গতকাল বিকেলে গ্রেপ্তার 2 মাদ্রাসা শিক্ষক আলামিন ও ইউসুফ আলীও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তারা ওই 2 ছাত্রকে মাদ্রাসা থেকে পালিয়ে যেতে সহযোগিতা করার কথা স্বীকার করেন। আসামিদের জবানবন্দির সূত্র ধরে এ ঘটনায় আরও যারা জড়িত তাদের খুঁজে বের করার দাবি রাষ্ট্রপক্ষের। এদের সাথে আরো কারা জড়িত আছে এটা এদের এই রিপোর্টের ভিত্তিতে এদের এই বক্তব্যের মধ্যে থেকে পাওয়া যাবে। তদন্ত কর্মকর্তার যে কার্যক্রমটা সেটা হচ্ছে যে এই 164 এর বেসিসে তদন্ত কার্যক্রমটা পরিচালনা করা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের মতো নেক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি স্থানীয় মুক্তিযোদ্ধাদের। তাদের এই ধরনের দৃষ্টতা এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। আইন অনুযায়ী তাদের দ্রুত বিচার হয়ে তারা যেন শাস্তি পায়। গত 4 ডিসেম্বর রাতে কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করা হয়। পরে সিসিটিভির ফুটেজ দেখে মাদ্রাসা ইবনে মাসুদের 2 ছাত্র মিঠুন ও নাহিদ এবং তাদের পালাতে সহযোগিতাকারী 2 শিক্ষক আলামিন ও ইউসুফ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ওসি প্রদীপের ইয়াবা বাণিজ্যের প্রমাণ পাওয়ায় মেজর সিনহাকে হত্যা করা হয়েছে বলে দাবি র্যাবের। রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র আশিক বিল্লাহ বলেন, টেকনাফ থানায় বসেই এই হত্যার পরিকল্পনা করা হয়। তিনি আরও জানান, মেজর সিনহাকে টেকনাফ ছাড়ার হুমকিও দিয়েছিলেন ওসি প্রদীপ। 31 জুলাই কক্সবাজারে মেরিন ড্রাইভে চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের কথা জানায় পুলিশ। এরপর সিনহার বোন বাদী হয়ে মামলা করলে তদন্তভার দেয়া হয় র্যাবকে। 4 মাস 10 দিন পর মামলার চার্জশিট কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা হয়। র্যাবের দাবি, বিচার বহির্ভূত হত্যা, চাঁদাবাজি সহ মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন ওসি প্রদীপ, যার প্রমাণ পেয়েছিলেন মেজর সিনহা। এ নিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে ওসি প্রদীপের সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন সিনহা, কিন্তু ওসি প্রদীপ তাকে এ থেকে সরে আসার জন্য হুমকি দেন। সরকারি বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার, ওসি প্রদীপ মূলত টেকনাফে একটি অভয়াশ্রম গড়ে তুলেছিলেন। স্বেচ্ছাচারিতা, ইয়াবা কেন্দ্রিক বাণিজ্য এছাড়াও সকল ধরনের অভিযানিক কর্মকাণ্ডে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা, মানুষকে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার মতো এ ধরনের গুরুতর অপরাধে নিজেদেরকে নিবৃত্ত করেছেন উনি, এবং যার ফলশ্রুতিতে সাধারণ মানুষ এক প্রকার জিম্মি হয়েছিল। র্যাব জানায়, জুলাই মাসের মাঝামাঝিতে টেকনাফ থানায় বসেই সিনহা হত্যার পরিকল্পনা করা হয়। এরই অংশ হিসেবে ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও পুলিশের 3 সোর্স নুরুল আমিন, আয়াত ও নিজামুদ্দিনকে নিয়ে টেকনাফ থানায় একটি মিটিং করেন। সেখানেই মেজর সিনহাকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। যে বক্তব্য পেয়েছি, যা একাধিক সাক্ষী এবং একাধিক ব্যক্তির বয়ানে এসছে, সে ধরনের তথ্য প্রমাণ আমাদের কাছে নিশ্চিত হয়েছে আমরা যে ডিজিটাল কন্টেন্ট যেটা তাদের ল্যাপটপে ছিল, এই ডিজিটাল কন্টেন্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসকে অত্যন্ত বিচলিত করেছিল। মূলত এই ধরনের ডিজিটাল কন্টেন্ট তার জন্য হুমকি স্বরূপ ছিল বলেই সেই ধরনের পরিকল্পনা অংশগ্রহণ করেছিল। র্যাবের তদন্তে কক্সবাজারের তৎকালীন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের গাফিলতির তথ্য উঠে এসেছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন র্যাবের তদন্তকারী কর্মকর্তা। সকল সম্ভাব্য সকল বিষয়কে সন্নিবেশিত করেই এই চার্জশিটটি প্রদান করা হয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভার্চুয়াল নয়, এবারও আগের মতোই খোলা মাঠে হবে 21-এর বইমেলা। তবে বরাবরের মতো 1 ফেব্রুয়ারি নয়, শুরু হতে পারে 14 বা 20 ফেব্রুয়ারি। রোববার দুপুরে বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে বৈঠক শেষে একথা জানান সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ।
তবে একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি জানিয়েছেন, করোনার স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে প্রকাশকদের কাছে প্রস্তাব চেয়েছেন তারা। করোনার দ্বিতীয় ধাক্কার শঙ্কায় এবারের অমর ২১ গ্রন্থমেলা স্থগিত রাখতে চেয়েছিল বাংলা একাডেমি। ভার্চুয়াল মেলার প্রস্তাবনা সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানোর খবরও এসেছিল গণমাধ্যমে। এই পরিস্থিতিতে রোববার বাংলা একাডেমিতে যান প্রকাশকরা, জানান সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান। মেলা আয়োজন নিয়ে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে বসে একাডেমি কর্তৃপক্ষ। পরে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ জানান, ভার্চুয়াল নয়, এবারের মেলা অন্যান্য বারের মতো মাঠেই হবে। এই সিদ্ধান্তটি এসেছে যে না, অমর ২১ বইমেলা চিরাচরিত রূপে যেভাবে হতো এবছরও সেভাবেই হবে। তারিখটা কিছুটা পরিবর্তন হতে পারে এবং সেটা আমরা দুইটি প্রকাশক সমিতি বসে সুইটেবল একটি তারিখ নির্ধারণ করে বইমেলার অন্যান্য শুরু শেষ কিভাবে করা যায় সেরকমভাবে আমরা একটা প্রস্তাবনা তৈরি করে বাংলা একাডেমিকে দেব। তবে একাডেমির মহাপরিচালক বলছেন, বইমেলার আয়োজন নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। স্বাস্থ্য সুরক্ষা যেন নিশ্চিত হয় সে বিষয়টি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের দাবি ছিল ফেব্রুয়ারি মাসেই বইমেলাটি শুরু করা যায় কিনা। আমি তাদের দাবির পরিপ্রেক্ষিতে বলেছি, কবে আপনারা ফেব্রুয়ারির বইমেলা শুরু করতে চান সেই তারিখটি লিখিতভাবে আমাদের জানান। তবে বাংলা একাডেমিকে অবশ্যই আপনাদের 2 মাসের সময় দিতে হবে বইমেলা আয়োজনের জন্য। তবে প্রকাশকরা জানিয়েছেন, এবার 1 ফেব্রুয়ারি মেলা শুরু হচ্ছে না, এর বদলে 20 ফেব্রুয়ারি বা 1 ফাল্গুন মেলার উদ্বোধন হতে পারে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর মধ্যেও বিদেশি বিনিয়োগ আসছে দেশে। বঙ্গবন্ধু শিল্পনগরে আইসোলেশন গাউন সহ বিভিন্ন স্বাস্থ্য সরঞ্জামের কারখানা করছে চীনের প্রতিষ্ঠান জিহং মেডিকেল প্রোডাক্টস। এজন্য 108 কোটি টাকা বিনিয়োগ করছে কোম্পানিটি। এছাড়াও 136 কোটি টাকায় স্টিলের কারখানা করতে যাচ্ছে আরেক কোম্পানি, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন সিসিইসিসি। কাল এই 2 প্রতিষ্ঠানকে 18 একর জমি বরাদ্দ দেবে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। মিরসরাইয়ে 30,000 একর জায়গার উপর প্রতিষ্ঠিত হচ্ছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্পনগর। এখন পর্যন্ত দেশি বিদেশি 75টি প্রতিষ্ঠানকে 8,000 একরের মতো জমি বুঝিয়ে দিয়েছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। সম্প্রতি বঙ্গবন্ধু শিল্পনগরে কারখানা নির্মাণের জন্য জায়গা চেয়েছে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন এবং জিহং মেডিকেল প্রোডাক্টস নামের 2টি চীনা কোম্পানি। এসব কোম্পানির বিনিয়োগ প্রস্তাব যাচাই বাছাই করে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেজা। 2টো বিদেশি কোম্পানির সাথে আমরা চুক্তি করব। দুটোই চাইনিজ কোম্পানি, একটা হংকং বেসড আর একটা মেইনল্যান্ড চায়নার। তো তারা এখানে একজন মেডিকেল প্রোডাক্টস আরেকজন কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস উৎপাদন করবে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে। 10 একর জায়গায় স্টিল তৈরির কাঁচামাল উৎপাদন করবে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি। প্রতিষ্ঠানটি 136 কোটি টাকা বিনিয়োগ করবে। অন্যদিকে অর্থনৈতিক অঞ্চলের 8 একর জায়গায় আইসোলেশন গাউন, ল্যাব জ্যাকেট সহ বিভিন্ন স্বাস্থ্য সরঞ্জাম তৈরি করতে চায় জিহং মেডিকেল প্রোডাক্টস কোম্পানি। প্রাথমিকভাবে 108 কোটি টাকা বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। 2 প্রতিষ্ঠানে কর্মসংস্থান হবে 1850 জনের। জিহং মেডিকেল প্রোডাক্টস লিমিটেড এটা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি। তাদের উৎপাদিত পণ্য বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর থেকে 100%ই তারা বিদেশে, বিশেষ করে ইউরোপিয়ান এবং নর্থ আমেরিকান কান্ট্রিগুলোতে এক্সপোর্ট করবে। বঙ্গবন্ধু শিল্পনগরে কারখানা করতে চায় বহুজাতিক প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ। এজন্য প্রায় 250 কোটি টাকার বিদেশি বিনিয়োগ চূড়ান্ত করেছে প্রতিষ্ঠানটি। শিগগিরই কোম্পানিটিকে জমি বরাদ্দ দেবে বেজা। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যার পর পানি কমার পরপরই ফরিদপুর ও ঝিনাইদহে শুরু হয়েছে নদী ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি ও কৃষি জমি। হুমকির মুখে রয়েছে অনেক রাস্তা, সেতু ও শিক্ষা প্রতিষ্ঠান। আতঙ্কে দিন কাটছে নদী তীরের হাজারো পরিবারের। গত 2 দশকে পদ্মার গর্ভে বিলীন হয়েছে ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ বহু স্থাপনা। এবার নদী ভাঙন শুরু হয়েছে বন্যার পানি নেমে যাওয়ার পর, থামছে না এখনো। হুমকির মুখে সড়ক, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, হাট বাজার সহ অসংখ্য বসতবাড়ি।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এমনকি অ্যাম্বুলেন্স নিয়ে কোনো রুগী বাইরে নিয়ে যাবে এমন কোনো পরিস্থিতি এখানে নেই। ভাঙনের কালে সব বিলীন হয়ে চলে আসছে, বুঝছেন, রাস্তাঘাট সব বিলীন হয়ে গেছে। তবে ভাঙন ঠেকানোর চেষ্টার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা প্রায়োরিটি সিলেক্ট করি, যেখানে অগ্রাধিকারের ভিত্তিতে ভাঙনে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেখানে তদারকিতে রাখি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিই। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় সারুটিয়া, হাকিমপুর, ধলহরাচন্দ্র ইউনিয়নে দেখা দিয়েছে গড়াই নদীর ভাঙন। এখানেও ভাঙনের তীব্রতা বেড়েছে বন্যার পানি নেমে যাওয়ার পর। এরই মধ্যে জমি জমা হারিয়েছেন অনেকে। সরাতে এখন একদম পাউরির পার পাট কাটিতে কোনো রকম করে ঘর বাঁধিয়ে বসবাস করতেছি। বালু বস্তা ফেলা আছে 2-3 বার, কিছু হয় না, বালু বস্তা তো আরো ভাঙে ছিঁড়ে চলে যায়। প্রতি বছরই পানি উন্নয়ন বোর্ড অস্থায়ীভাবে ভাঙন রোধের উদ্যোগ নেয়, কিন্তু এবার তা কাজে আসছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ীভাবে ভাঙন রোধে গঠন করা হচ্ছে কারিগরি কমিটি। তাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। স্থায়ী প্রতিরক্ষা বাদ করার জন্য একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। এই কারিগরি কমিটি গড়াই নদীর যে ভাঙন কবলিত জায়গাগুলো আছে সেগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় চেইনেজ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। 2-3 বছরের মধ্যে স্থায়ী বাঁধ নির্মাণ সম্ভব হবে বলে আশাবাদী পানি উন্নয়ন বোর্ড। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামের অনেক ব্যস্ত এলাকার সড়কেই নেই ফুট ওভারব্রিজ। এতে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয় নগরবাসীকে। এ অবস্থায় সড়ক ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে পুলিশ। চট্টগ্রাম নগরীর লালখান বাজার মোড় থেকে শুরু আখতারুজ্জামান ফ্লাইওভার, এতে দ্রুতগতিতে ওঠানামা করে শত শত গাড়ি, কিন্তু এলাকাটিতে কোনো ফুট ওভারব্রিজ নেই। তাই ঝুঁকি নিয়েই রাস্তা পার হতে হয় পথচারীদের। একই অবস্থা নগরীর জিসির মোড়, 2 নম্বর গেট, বহদ্দারহাট, টাইগার পাস সহ অনেক গুরুত্বপূর্ণ মোড়ের। নগরবাসীর দীর্ঘদিনের দাবি এসব এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণের। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের পর কিছু জেব্রা ক্রসিং তৈরি হলেও এগুলোর বেশিরভাগেরই এখন অস্তিত্ব নেই। জিসির মোড় এলাকায় আপনার অনেক মানুষের চাপ, কিন্তু এই জায়গায় একটা ফুট ওভারব্রিজের খুব দরকার, কিন্তু সেটা এখনো পর্যন্ত করার কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখতেছি না। আমরা কি জীবন দিয়ে কি প্রমাণ করতে হবে নাকি? এই যে দেখছেন কতগুলা মানুষ পারাপারে বেশি সমস্যা, যদি একটা ওভারব্রিজ হয় তাহলে জনগণগুলো সুন্দরভাবে পারাপার হতে পারে। পর্যাপ্ত ফুট ওভারব্রিজ ও জেব্রা ক্রসিং না থাকায় সড়ক ব্যবস্থাপনায় হিমশিম খেতে হচ্ছে পুলিশের ট্রাফিক বিভাগকেও। যখনই পারাপারের জন্য গাড়িটাকে সিগন্যাল দেওয়া হয় বা মানুষকে পারাপারের সুযোগ দেওয়া হয়, তখন আবার গাড়ির আপনার জাম বেঁধে যায়। আবার গাড়ি যখন চলে তখন পথচারীকে আবার অপেক্ষা করতে হয় যে কখন আবার ট্রাফিক সিগন্যাল দিয়ে জনগণকে পারাপার করে দেবে। সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা থাকলেও অর্থের অভাবে বাস্তবায়ন হচ্ছে না। অপরিণামদর্শী ওই ডায়াবেটিস সামনে যেটা বানানো হয়েছে এটা কেউ ছড়ে না, এটা বন্ধ। মানে যেখানে দরকার সেখানে, এত ওমেন কলেজের এখানে দিতে আবার খুবই একটা উপযোগী হইত। এদিকে নগরীর নিউ মার্কেট ও রেল স্টেশন মোড়ে 80 দশকে দুটি ফুট ওভারব্রিজ নির্মাণ হলেও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে অনেক আগেই। হাসান লিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিশ্বজুড়ে কমেছে একদিনে করোনায় মৃত্যু ও শনাক্তের হার। রোববার 7,500 জনের মৃত্যু নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 16,18,000। নতুন করে শনাক্ত হয়েছে 5,25,000-এর বেশি, জানিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 7,26,00,000 ছাড়িয়েছে। ডিসেম্বরের প্রথম 13 দিনে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে 30,000-এর বেশি মানুষের। রোববার দেশটিতে আরও 1379 জন মারা যান। নতুন করে শনাক্ত হন 1,87,000 মানুষ। আজ থেকে যুক্তরাষ্ট্রে ফাইজার বায়োএনটেকের টিকাদান কার্যক্রম শুরু হবে। সংক্রমণ কমাতে বুধবার থেকে 10 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী লকডাউন জারির সিদ্ধান্ত নিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। রোববার রাশিয়ায় 28,000, যুক্তরাজ্যে 18,000, ইটালিতে 17,000, ফ্রান্সে 11,000 মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার সময়সীমা বাড়িয়েছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। চুক্তিবিহীন ব্রেক্সিট এড়াতে শেষ সময়ে এসে আলোচনা চালিয়ে যেতে একমত হয় দুই পক্ষ। রোববার ব্রেক্সিট পরবর্তী চুক্তি নিয়ে আলোচনা শেষ দিনে যৌথ বিবৃতিতে কথা জানান যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেইন। এ সময় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধান না হওয়ায় নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকেই চুক্তিতে পৌঁছাতে আরও কিছু সময় অপেক্ষা করবেন বলে জানান তারা। তবে কতদিন সময় বাড়ানো হয়েছে সে বিষয়ে কিছুই জানানো হয়নি।
এর আগে রবিবার আলোচনা শেষ দিন বৈঠকের আগেই টেলিফোনে কথা বলেন বরিস ও উর্সুলা। সেখানেই আলোচনা চালিয়ে যেতে একমত হন তারা। গত 31শে জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যায় ব্রিটেন। পরের 1 বছরের অন্তর্বর্তীকালীন সময়সীমা থাকলেও 31শে ডিসেম্বর তা শেষ হবার কথা। চুক্তিবিহীন ব্রেক্সিট এড়াতে এর আগেই চুক্তি বাস্তবায়ন করতে হবে দুই পক্ষের। ভারতের বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকদের সমর্থন দিয়েছে রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কৃষকদের আন্দোলনে একাগ্রতা প্রকাশ করে সোমবার কৃষকদের সাথে অনশনে বসার কথাও জানান তিনি। এ সময় দেশবাসী তার দলের কর্মীদের এই অনশনে যোগ দেওয়ার আহ্বান জানান কেজরিওয়াল। রবিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে কৃষকদের প্রতিবাদকে সমর্থন জানিয়ে ইস্তফা দিয়েছেন পাঞ্জাবের কারা বিভাগের ডিআইজি লখমিন্দর সিং জাখার। এর আগে রোববার সকালে দিল্লি জয়পুর মহাসড়কে বিশাল বিক্ষোভ মিছিল বের করেন কৃষকরা। এ সময় সোমবার ডাক দেন তারা। কৃষকদের 32টি সংগঠনের সদস্যরা জানায় সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনশনে বসবেন তারা। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় আন্দোলনে যোগ দিতে রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব থেকে এখনও অনেক কৃষক রাজধানীর উপকণ্ঠে আসছেন। বঙ্গবন্ধু টি-20 কাপে এবার 4 দলের লড়াই। এলিমিনেটরে আজ বেক্সিমকো ঢাকার প্রতিপক্ষ ফরচুন বরিশাল। মিরপুরে ম্যাচ শুরু দুপুর 12:30টায়। এরপর বিকেল 5:30টায় প্রথম কোয়ালিফায়ারে লড়বে 2 জায়ান্ট জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। স্কিল নিয়ে প্রশ্ন নেই, বিষয়টি রিদমের। শক্তিশালী চট্টগ্রামের বিপক্ষে কি ছন্দে ফিরবেন তারকারা? চট্টগ্রামের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে 86-তে অল আউট হবার লজ্জা এখনও ভোলেনি খুলনা। দ্বিতীয় ম্যাচে ডেথ ওভারের ব্যর্থতা, পঞ্চপাণ্ডবদের 3 জনের অন্তর্ভুক্তি সত্ত্বেও এমন সাদামাটা পারফরমেন্স। চট্টগ্রামের বিপক্ষে টানা 3 ম্যাচ হারের গ্লানি এড়াতে মরিয়া ইমরুল কায়েস ডাক দিচ্ছেন টিমওয়ার্কের। গাজী আমাদেরকে 2 বার হারিয়েছে, অবশ্যই তারা আমাদের থেকে ভালো ক্রিকেট খেলেছে, বাট আমাদের যে মিস্টেকগুলো করেছি আমরা লাস্ট 2টা ম্যাচে ওদের সাথে, ওইগুলো নিয়ে আমরা অনেক ডিসকাস হয়েছে এবং অনেক ডিসকাশন আবার হবে। তা আমার মনে হয় যে ওই জায়গাগুলোতে যদি আমরা মিস্টেক না করি ইনশাল্লাহ আমরা ভালোভাবে আবার কামব্যাক করতে পারবো। 8 ম্যাচে 7 জয়। আসরে চট্টগ্রামের অবিশ্বাস্য জয়রথে প্রায় একচেটিয়া জ্বালানি জুগিয়েছে লিটন সৌম্য জুটি। বোলিংয়ে ভয়ঙ্কর সুন্দর ফিজ, শরীফুল, নাহিদ ট্রাইডেন্ট। প্রতিপক্ষকে চমকে দেবার কাজে প্রায় অক্লান্ত কোচ সালাউদ্দিন। কোয়ালিফায়ারে হয়তো আলাদা পরিকল্পনা থাকবে শিষ্য সাকিবের জন্য। আগের ম্যাচগুলোতে আমরা যে প্ল্যানে ছিলাম ওই প্ল্যান অনুযায়ী খেলবো ইনশাল্লাহ। আমাদের ব্যাটসম্যানরা ভালো ফর্মে আছে, বলাররা ভালো করতেছে, ইনশাল্লাহ একটা ভালো পজিটিভ রেজাল্ট নিয়ে আমরা ফাইনালে যাব। লিগ পর্বের শেষ ম্যাচে অমনভাবে হেরে না গেলে হয়তো কোয়ালিফায়ার খেলা হতো। ডেথ ওভারের হিসেব মেলাতে না পেরে নকআউট ম্যাচে আবার সেই বরিশালের মুখোমুখি বেক্সিমকো ঢাকা। তবে শেষ পর্বে ঢাকাইয়াদের আত্মবিশ্বাস তারুণ্যের উত্থানে। মুশফিক নির্ভর ওয়ানম্যান শোর দিন শেষ দায়িত্ব নিতে শিখেছেন নাইম, ইয়াসিররা। যদি আর 2টা রান করতে পারতাম তাহলে হয়তো বা এলিমেন্টারি কোয়ালিফায়ারে খেলতাম, বাট এগেইন আপনি কোয়ালিফায়ারে খেললেও আপনাকে ম্যাচ জিততে হবে, ফাইনাল যেতে হতো, আবার ফাইনাল জিততে চ্যাম্পিয়ন হতে হবেন। আমাদের এখন হয়তো একটা বেশি ম্যাচ খেলতে হবে, এটা সবচেয়ে বড় কথা, বাট ডেফিনেটলি উই আর কনফিডেন্ট। আসরে বাজে শুরুর পরও হিসেব মিলিয়েছে বরিশাল। শেষ পর্যন্ত আউট অফ দ্য বক্স কৌশলেই মান বেঁচেছে। সবশেষ ম্যাচে সোহরাওয়ার্দী শুভর আকস্মিক অন্তর্ভুক্তি ও দুর্দান্ত পারফরমেন্সেই পার্থক্য গড়ে দিয়েছে। যারা ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে। আমরা লাস্ট ম্যাচ খুব ভালো ক্রিকেট খেলেছি, এর জন্য আমরা জিততে পেরেছি। আর অবশ্য খেলা তো এখন ডু আর ডাই ম্যাচ। আমরা যদি স্টেট উইন করতে পারি তাহলে আমাদের সেমিফাইনাল আমরা খেলব। ধুঁকতে থাকা বরিশাল ব্যাটিং অর্ডারে স্বস্তি আফিফ, হৃদয়রা ছন্দ ফিরে পাওয়ায়। বোলিংয়ে অস্বস্তি ডেথ ওভারের ব্যর্থতায়। চোট অস্বস্তি সামলে শেষ 4-এ বরিশালের চ্যালেঞ্জ পুরো শক্তির দল পাওয়া। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।